শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি মনীষা লেখক আহমদ ছফা রচিত বিখ্যাত গ্রন্থ যদ্যপি আমার গুরু। আজ পাঠ করছি গ্রন্থটির পঞ্চম পর্ব। কে কোথা থেকে শুনছেন এবং বইটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানালে খুশি হব। এই গ্রন্থের প্রথম 4টি পর্বের লিঙ্ক সহ আহমদ ছফার আরও কিছু বিখ্যাত প্রবন্ধ, ছোট গল্প এবং উপন্যাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুরু করছি যদ্যপি আমার গুরু গ্রন্থের পঞ্চম পর্ব। এই রচনায় চিত্রশিল্পী এস.এম. সুলতানের সঙ্গে রাজ্জাক স্যারের সম্পর্কের বিষয়টি আমি বিবৃত করতে চাই। আমার সঙ্গে আকস্মিকভাবে সুলতানের পরিচয় হয়। কী করে কোন পরিস্থিতিতে সুলতানের সঙ্গে আমার পরিচয় হলো সে বিষয়ে এখানে বিশেষ বলার অবকাশ নেই। শুধু এটুকু বলতে চাই, 1976 সালে শিল্পকলা একাডেমিতে সুলতানের আঁকা প্রায় 500 ছবির একটা প্রদর্শনী হয়। এই প্রদর্শনীতেই প্রথম আমি সুলতানের আঁকা ছবি দেখি এবং অভিভূত হয়ে যাই। পত্রপত্রিকায় সুলতানের বেশভূষা, বৈচিত্র্যময় জীবন এবং গঞ্জিকা প্রীতি এসব নিয়ে এন্তার গল্প কাহিনী প্রচারিত হলেও চিত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সুলতানের আঁকা ছবির উৎকর্ষ বা অপকর্ষ সম্বন্ধে কোনো কথা কেউ বলতে রাজি ছিলেন না। নানা মানুষের সঙ্গে কথা বলে একটা ধারণা আমার মনে বদ্ধমূল হলো এই যে, ইংরেজিতে যাকে কনস্পিরেসি অফ সাইলেন্স বলা হয়, সুলতানকে ঘিরেও একটা নীরব ষড়যন্ত্র আর্ট এস্টাবলিশমেন্টের লোকেরা করে যাচ্ছিলেন। নীরব উপেক্ষার মাধ্যমে সুলতানের শিল্পকর্মকে সর্বসাধারণের সচেতন মনোযোগ থেকে আড়াল করে রাখাই ছিল এদের অভিপ্রায়। আমি যখন বুঝতে পারলাম শহরবাসী আর্ট এস্টাবলিশমেন্টের লোকেরা সুলতানের শিল্পকর্মের ব্যাপক পরিচিতি এবং মূল্যায়নের পথে একটা অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে, তারপর আমি কর্তব্য স্থির করলাম। যে করেই হোক সুলতানকে অবশ্যই জনসমক্ষে প্রকাশমান করে তুলতে হবে। কিন্তু মুশকিল হলো, আমি নিজে কিন্তু চিত্রশিল্পী নই। চিত্রশিল্পের ব্যাপারে আমার মতামতের কোনো মূল্য নেই। তাই আমি চাইছিলাম সমাজে মান্যতা অর্জন করেছেন এমন কোনো ব্যক্তি যদি সুলতানকে তুলে ধরতে এগিয়ে আসেন, আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। অনেকের কাছেই গেলাম, কেউ কেউ আগ্রহ প্রদর্শন করলেন, কেউ কেউ শীতলতা। যা হোক, রাজ্জাক স্যারের কাছে গিয়ে সুলতানের ছবি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললাম। দেখলাম চিড়ে ভেজার কোনো সম্ভাবনা নেই। স্যার তখনও শিল্পী বলতে বোঝেন ওই একমাত্র জয়নুল আবেদিন। চিত্রকলার অনেক লোকের সঙ্গে স্যারের ওঠা বসা, যাওয়া আসা আছে, কিন্তু প্রাণের ভেতর থেকে জয়নুল আবেদিন ছাড়া অন্য কাউকে স্বীকৃতি দিতে চান না। আমি একটুখানি দমে গেলাম। এই এতদিনে রাজ্জাক স্যারকে অন্তত সংবেদনশীল চরিত্রের মানুষ বলে জেনে গিয়েছিলাম। তার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া যখন পাওয়া গেল না, সুলতানকে নিয়ে কি করব স্থির করতে পারছিলাম না। কিন্তু আমার স্থির ধারণা, সুলতান একজন বিশ্বমাপের শিল্পী। সকলে তাকে স্বীকার করে নিতে কুণ্ঠা প্রদর্শন করছেন, কারণ তারা একজন আগন্তুককে শ্রেষ্ঠত্বের আসনখানি ছেড়ে দিতে নারাজ। আমি মনে মনে এভাবে গোটা ব্যাপারটাকে চিন্তা করলাম। সুলতানের মতো আমিও গ্রাম থেকে এসেছি। আজকে শহরের লোকেরা সুলতানকে যে উপেক্ষা এবং অবহেলা প্রদর্শন করছে, এই জিনিসটি একদিন আমার বেলায়ও ঘটতে পারে। সুলতানকে যদি ওই নীরব ষড়যন্ত্রের জাল থেকে বের করে না আনতে পারি, একদিন আমাকেও সুলতানের ভাগ্য মেনে নিতে হবে। আর্ট ইনস্টিটিউটের শিক্ষিকা শামীম শিকদার আমার বন্ধু ছিল। সে ছিল তখন ছাত্রী। শামীম এবং তার বন্ধু বান্ধবেরা আমার ইন্টারন্যাশনাল হোস্টেলের কক্ষটিকে অনেকটা তাদের স্টুডিও হিসেবে ব্যবহার করত। ওই ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে আমি নিজেও অল্প স্বল্প ছবি আঁকার কলাকৌশল রপ্ত করলাম।
খুব গভীরভাবে শিল্পকলা সম্বন্ধে পড়াশোনা করতে আরম্ভ করলাম। অনেক দিন পড়াশোনা করার পর আমার একটা প্রত্যয় জন্মালো যে সুলতানের সম্পর্কে কিছু সাহসী বক্তব্য প্রকাশ করার একটা যোগ্যতা আমার জন্মেছে। আমি সুলতানের চিত্রকর্মের উপর বাংলার চিত্র ঐতিহ্য এবং সুলতানের সাধনা শিরোনামে 50 পৃষ্ঠার একটি দীর্ঘ প্রবন্ধ লিখে মূলভূমি নামাঙ্কিত একটি সাময়িকীতে প্রকাশ করলাম। তারপর প্রবন্ধটা আলাদা একটা পুস্তিকা হিসাবে প্রকাশ করি এবং সাহিত্য শিল্পের অনুরাগী মানুষদের একটি পুস্তিকা কখনো নিজের হাতে অথবা লোক মারফত কিংবা ডাকযোগে পাঠিয়ে দিতে থাকি। একটা পুস্তিকা নিয়ে একদিন রাজ্জাক স্যারের বাড়িতে হাজির হলাম। স্যারকে বিশেষভাবে অনুরোধ করি তিনি যেন আমার লেখাটি পড়ে দেখেন। স্যার যেন মনে না করেন আমি একটা উটকো লোকের বিষয় নিয়ে অযথা উৎপাত করছি, সেজন্য 10-15 দিন ওমুখো হইনি। এক সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলাম কে একজন দরজায় টোকা দিচ্ছে। চোখে মুখে ঘুম নিয়ে জিজ্ঞেস করলাম, কে? জবাব পেলাম, আমি আব্দুর রাজ্জাক। বজলুর ক্যান্টিনের যে ছেলেটা সকালে নাস্তা খাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিত তার নামও আব্দুর রাজ্জাক। আমি ভাবলাম ক্যান্টিন বয় আব্দুর রাজ্জাক আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছে। আমি ঘুমের ঘোরেই বললাম, রাজ্জাক মিয়া, এখন যাও, পরে গিয়ে নাস্তা খাবো। ওপার থেকে জবাব পাওয়া গেল, পরে আইলে নাস্তা নাও পাইতে পারেন। রাজ্জাকের বাড়ি বরিশাল। এই আওয়াজটি বরিশালের নয়। আমি উঠে দরজা খুললাম। ওমা, দেখি রাজ্জাক স্যার। স্যার ঘরে এসে বসলেন, তার হাতে পুস্তিকাটি। আমাকে বললেন, কামডা ভালা করছেন, আপনি সুলতান কই? আমি বললাম, তিনি নড়াইলে থাকেন। স্যার বললেন, ঢাকায় আইব না? বললাম, 2-4 দিনের মধ্যে আসার কথা আছে। স্যার বললেন, আইলে একবার দেখা করাইয়া দিয়েন। সুলতানের প্রসঙ্গ শেষ করার আগে আরও 2টি মজার গল্প আমাকে বলতে হবে। আমি একটা প্রেস করেছিলাম। সেই প্রেস থেকে একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতাম। 32 নম্বর তোপখানা রোডে ছিল অফিস। তখন আমি মিরপুরে থাকতাম। একদিন স্যারকে বাড়িতে যেয়ে অনুরোধ করেছিলাম তিনি যেন আমার প্রেসে এসে একবার পায়ের ধুলো দিয়ে যান। পরের দিন অফিসে এসেই আমার প্রেসের ম্যানেজারের মুখে শুনলাম একজন লুঙ্গি, চাদর এবং পাঞ্জাবি পরা বুড়ো মতো মানুষ বেলা 9টার সময় এসে অনেকক্ষণ আমার নাম ধরে ডাকাডাকি করেছেন। স্যার যে পরদিনই প্রেসে চলে আসবেন ভাবতে পারিনি। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আপনি অফিস খুলে বসতে দেননি কেন? আমি মনে করেছি প্রেসের মেশিনম্যান কিংবা কম্পোজিটরের চাকুরি চাইতে লোকটা এসেছিল। আমাদের কোনো মানুষের প্রয়োজন নেই, তাই বলে দিয়েছি আমাদের এখানে কোনো মানুষের দরকার নেই। শুনেই লোকটা চলে গেল। আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম। দুপুরবেলাতেই স্যারের বাড়িতে গেলাম। বাড়িতে সকলে তখন খেতে বসেছেন। স্যার আমাকে দেখেই বললেন, এত দেরি কইরা আইলে আপনার ব্যবসা চলবো কেমন কইরা? আমি আমার কর্মচারীর খারাপ ব্যবহারের জন্য মাপ চাইতে যাচ্ছিলাম। স্যার আমাকে মুখই খুলতে দিলেন না। বললেন, হাত ধুইয়া বইয়া পড়েন, অনেক দিন আপনি আমাগো লগে খাইতে আহেন না। আরেকবার আমার এক জার্মান প্রবাসিনী পশ্চিম বাংলার বান্ধবী এসেছিলেন। তাকে নিয়ে গুলশানে স্যারের সঙ্গে দেখা করতে যাই। তিনি তখন তার ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের লিটুর সঙ্গে থাকতেন। সেদিন দুপুরে আমরা স্যারের ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তখন চৈত্র মাস শেষ হতে চলছে। আমরা খেয়ে দিয়ে বাড়ির সামনের উঠানে এসে দাঁড়িয়েছি। আমার বান্ধবীটি গাছে থরে থরে ঝুলন্ত কাঁঠাল দেখে ভীষণ রকম উদ্বেল হয়ে ওঠে। সে স্যারকে জিজ্ঞেস করে বসে, কাকাবাবু, আপনার বাড়ির কাঁঠাল দিয়ে এঁচড় রান্না করা যায় না? স্যার বললেন, আপনার এঁচড় খাইবার খুব ইচ্ছা হয়নি? আমার বান্ধবীটি বলল,
সেই কবে ছোটবেলায় খেয়েছি। আপনার গাছের কাঁঠাল দেখে এঁচোড়ের কথা মনে পড়ে গেল। স্যার বললেন, এঁচোড় যে খাইবার চান, কি করে রাঁধতে হয় সেটা জানেন কি না? আমার বান্ধবী মুখ কালো করে বললেন, না কাকাবাবু, এঁচোড় কি করে রাঁধতে হয় শিখিনি। স্যার আমাকে বললেন, মৌলবী আহমদ ছপা, এক কাম করেন, আপনি কই থাকেন ঠিকানা লেখা থুইয়া যান, কাইল দুপুরে এঁচোড় রান্দা পাঠাইয়া দেমুনি। আমি ঠিকানা লিখে চলে এলাম। পরের দিন আমার বান্ধবীকে কাঁচপুর ব্রিজের কাছে নদী দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে বেলা হয়ে গেল। ঘরে এসে যখন গোসল করে বসলাম, আমার কাজের ছেলে ইদ্রিসের কাছে কাহিনীটা শোনা গেল। ইদ্রিস বলল, একটা বুইড়া মানুষ এই টিফিন ক্যারিয়ারটা রাখা গেছে। তখনই মনে পড়ে গেল, রাজ্জাক স্যার বলেছিলেন তিনি ইঁচড় রান্না করে দুপুরবেলায় পাঠিয়ে দেবেন। আমি ইদ্রিসকে জিজ্ঞেস করলাম, তুমি ভদ্রলোককে খাতির করে ঘরে ডেকে বসিয়েছিলে কিনা? ইদ্রিস জবাব দিল, মানুষটার গায়ে একটা ফাড়া ছিঁড়া পাঞ্জাবি আর ময়লা লুঙ্গি আর ঢাকাইয়া কথা কয়। কই থেকে আইসে যখন জিগাইলাম, কয় সাহেব টিফিন ক্যারিয়ার দেখলেই বুঝতে পারবো না। আমিও ডাকি নাই, এই বেটাও বসবার চাই নাই। এখন সুলতানের কথায় আসি। মাসখানেক পরে সুলতান এলেন নড়াইল থেকে। আমি ওনাকে নিয়ে স্যারের বাড়িতে গেলাম। সুলতানের একটা বৈশিষ্ট্য আমি গোড়া থেকেই লক্ষ্য করে আসছি, যাদের সঙ্গেই পরিচয় হয় সকলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। স্যারের বেলায়ও তার ব্যত্যয় হলো না। স্যার একা নন, তার পরিবারের সকলেই সুলতানের প্রতি মমতা সম্পন্ন হয়ে উঠেছেন। স্যারের ভাতৃবধূ, দুই ভ্রাতুষ্পুত্রীমায় অতি শিশু নাতিটি পর্যন্ত সুলতানের অনুরাগী হয়ে উঠেছে। এত মিষ্টি করে এমন সুন্দর কথা সুলতানের মতো আর কাউকে বলতে দেখিনি। সেদিনই বিকেলবেলা সুলতান তার জব্বা জাব্বা, নিজের হাতে বানানো বাঁশির বোঝা, গাজার কলকি এবং অন্যবিধ সাজ সরঞ্জাম নিয়ে স্যারের বাড়িতে নিচতলায় এসে আস্তানা পাতলেন। তারপর থেকে যখনই স্যারের বাড়িতে যাই, দেখি আমার সঙ্গে সুলতানের কথা বলার সময় হয় না। কখনো দেখি স্যারের মুখোমুখি বসে গম্ভীরভাবে আলাপ করছেন এবং মাথা দোলাচ্ছেন, অথবা বাড়ির মেয়েদের সঙ্গে প্রবাস জীবনের গল্প করছেন। স্যারের শ্যামলা নাতি, লিটুর ছেলে, যার চোখ দুটি খুব বড় বড় এবং যে বড় সড়ো খাঁচায় দুটো রাজঘুঘুর বাচ্চা পোষে, তার সঙ্গেও দেখি সুলতানের গলায় গলায় ভাব। প্রতিদিনই দেখি সুলতান স্যারকে নিয়ে নানা জায়গায় যাচ্ছেন। আমার খুব ঈর্ষা হচ্ছিল। আমি সুলতানকে স্যারের কাছে নিয়ে এলাম, এখন দেখতে পাচ্ছি সুলতান আমাকেই হটিয়ে দিয়েছেন। একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি সুলতান নেই। আমি জিজ্ঞেস করলাম, সুলতান ভাই কই? স্যার বললেন, সুলতানের লোকেরা এসে ডাক্কা লইয়া গেছে। আমি বললাম, সুলতানের আবার লোকজন আসবে কোত্থেকে? স্যার বললেন, তামক টামক খাইবার লোকজন আর কি। আমি বললাম, গাঁজাখোরেরা আপনার বাড়ির ঠিকানা পেল কেমন করে? স্যার হাসতে হাসতে বললেন, ঠিকানা পাওনের কোনো কষ্ট নাই, ওরা গায়ের গন্ধেই টের পাইয়া যায়। তারপর স্যার আসল কথা পারলেন। কয়েকদিন থেকে সুলতান স্যারকে বলছেন, তার ৩০০-র মতো ছবি সোনারগাঁয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি ওখান থেকে উদ্ধার করা না যায়, ছবিগুলোর কিছুই থাকবে না। সুলতানের ছবি সোনারগাঁয়ে গেল কি করে সে কাহিনীটা বলা প্রয়োজন। 1976 সালে শিল্পকলা একাডেমিতে যখন সুলতানের চিত্রকর্মের প্রদর্শনী হয়, সেই সময়ে প্রভাবশালী মন্ত্রী নুরুল ইসলাম শিশুর বেগম প্রদর্শনীতে ছবি দেখে সুলতানের ছবির প্রতি অনুরাগী হয়ে ওঠেন। ভদ্রমহিলার বোধহয় অল্প স্বল্প আঁকার ঝোঁক ছিল। তিনি সুলতানকে ছবি আঁকা শিখিয়ে দিতে অনুরোধ জানান। সুলতানও রাজি হয়ে যান। কিছুদিন মন্ত্রীর বাড়িতে সুলতানের নিয়মিত যাওয়া আসা চলে। সেই সূত্রে নুরুল ইসলাম শিশুর সঙ্গে সুলতানের পরিচয়। একদিন কথায় কথায় সুলতান মন্ত্রী সাহেবকে জানান, এই প্রদর্শনীর শেষে ছবিগুলো কোথায় নিয়ে রাখবেন ও নিয়ে তার ভয়ানক দুশ্চিন্তা।
ঢাকা কিংবা কাছাকাছি কোথাও একটু জায়গা পাওয়া গেলে সুলতান ছবিগুলো সরিয়ে নিয়ে রাখতে পারতেন। নুরুল ইসলাম শিশু সাহেব সরকারি ক্ষমতা খাটিয়ে সোনারগাঁয়ের পানামে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি সুলতানকে বরাদ্দ করেন। সুলতান শিল্পকলা একাডেমি থেকে ছবিগুলো সে বাড়িতে নিয়ে যান এবং তার বিশ্বস্ত চেলা বাটুলকে নিয়ে সে বাড়িতে বাস করতে আরম্ভ করেন। এই জায়গাটি সুলতানের মনে ধরেছিল। তার পেছনে বোধ করি একটাই কারণ, এই বাড়ির ৫-৭ বাড়ি পরে জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর স্থাপন করেছিলেন। হয়তো সুলতানও ওরকম কিছু একটা স্বপ্ন দেখেছিলেন। মাসখানেক থাকার পর অনুভব করলেন এই দরজা জানালাহীন পিশাচের মতো দাঁত বের করা লাল ইটের জীর্ণ বাড়িতে সুলতানের পক্ষে বাস করা সম্ভব নয়। তিনি বাটুলকে এ বাড়িতে রেখে নড়াইলে চলে গেলেন। ছবিগুলো বৃষ্টিতে ভিজতে থাকে, রোদে পুড়তে থাকে। কিছুদিন বাটুল এবং তার মাকে খাওয়া পরার পয়সা জুগিয়েছিলেন। বাটুল আদি পেশায় ছিল নরসুন্দর। সুলতানের আকর্ষণে জাত পেশা ছেড়েছিল এবং বাটুলের জননী ছিল সুলতানের শিষ্যাদের একজন। অনেকেই হয়তো জানেন না, সুলতান ছিলেন নড়াইলের নমশূদ্র সম্প্রদায়ের কাছে একজন দেবতার মতো মানুষ। তারা গোসাই জ্ঞানেই তাকে শ্রদ্ধা করত। তার শিষ্য শিষ্যার সংখ্যাও ছিল অনেক। সুলতান বাটুলকে সোনারগাঁয়ের বাড়িতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে সেই যে চলে এসেছিলেন, সেই বাড়িতে আর একবার মাত্র পদার্পণ করেছিলেন। জীবন ধারণের জন্য বাটুল সে বাড়ির কাছাকাছি একটা সেলুন খুলে বসে। নড়াইল থেকে মা, বউ এবং বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে বসবাস করতে আরম্ভ করে। কিছুদিন পর বাটুলের মা ওই বাড়িতে মারা যায়। আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি বাটুলকে সপরিবারে জোর করে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করে বসে এবং এটা ব্যক্তিগত সম্পত্তি লিখে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বাটুল অন্য একটা বাসা ভাড়া করে বাস করতে আরম্ভ করে। সে সময়ে আশা পোষণ করত একসময়ে সুলতান সেই বাড়িতে গিয়ে বসবাস করবেন। ১৯৯৪ সালে সুলতান মারা যাওয়ার পর বাটুল বিশ্বাস করত এই বাড়িতে সুলতানের কোনো স্মৃতি থাকলো না। বাটুল প্রায়ই আমার কাছে আসতো এবং বলতো, সুলতানের মতো একজন মহাপুরুষের স্মৃতি কিছুতেই মুছে যেতে পারে না। সোনারগাঁয়ে সুলতানের স্মৃতি রক্ষার জন্য কিছু একটা ব্যবস্থা হবেই। বাটুলের এই বিশ্বাস আমার কাছে পাগলামো মনে হতো, তবু তাকে সে কথা বলতে পারিনি। ১৯৯৬ সালে স্থানীয় কিছু তরুণদের নিয়ে সুলতানের মৃত্যু দিবস ওই বাড়ির সামনে উদযাপন করার আয়োজন করেছিল। আমার কাছে পাকা কথা আদায় করেছিল। ঠিক ২টোর সময়ে পানামের বাড়িটির সামনে গিয়ে হাজির হই। আমি রত্নেশ্বর নামক তরুণ এবং বন্যা নামের এক তরুণীকে নিয়ে ঠিকই সোনারগাঁয়ে গিয়েছিলাম। ওই বাড়িটির সামনে গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। বাটুলকে অনেক খোঁজ করে বের করতে হলো। বাটুল জানালো সে লজ্জিত, কিন্তু আমাদের সান্ত্বনা দিতে ভুলল না। স্যার, কিছু মনে করবেন না। ফাঁকি ঝুঁকি আর কদিন চলবে? কতদিন আর দেবতার জায়গা দখল করে রাখতে পারবে? দেখবেন এই বাড়িতেই শিল্পী সুলতানের শিল্প মন্দির তৈরি হবে। এই সোনারগাঁতেই একদিন শিল্পী সুলতানের নামে ডঙ্কা বাজবে। এরই মধ্যে বাটুল আমার কাছে আরও ৫-৭ বার আসা যাওয়া করেছে। সে এলে আমি ভারী বিব্রত হয়ে পড়তাম। কোনো রকমে যাওয়া আসার পথ খরচটা দিয়ে রেহাই পেতে চেষ্টা করতাম। তথাপি বাটুল আমাকে শ্রদ্ধা করত, কারণ তার মধ্যে আমি একটা পবিত্র অগ্নিশিখা জ্বলছে এরকম অনুভব করতাম। ২ মাস আগে বাটুলের ন্যাড়া মাথা বড় ছেলেটি এসে জানিয়ে গেল ১০ দিন আগে তার বাবা মারা গেছে। ছেলেটি জানালো মরবার আগেও তার বাবার মুখে ছিল সুলতান সাহেবের নাম। ছেলেটি ১০-১৫ দিন অন্তর একবার করে আসে। আমাকে স্মরণ করিয়ে দেয় তার একটা চাকুরি প্রয়োজন। এখনো পর্যন্ত আমি তার কিছুই করতে পারিনি। আর আসে প্রফুল্ল। প্রফুল্লর কথাটি বলে আমি আবার রাজ্জাক স্যারের কথায় ফিরে যাব। আগুন যেমন পতঙ্গকে আকর্ষণ করে, সুলতানের প্রতিও কিছু মানুষ তেমনি আকৃষ্ট হতো। প্রফুল্ল তার একজন।
প্রফুল্লর বাড়ি কুমিল্লা জেলায়, পেশাতে সে কাঠমিস্ত্রি। বাড়িতে তার এক বুড়ো দাদা আর তার ছেলে মেয়ে। প্রফুল্লর বয়স 40 ছুঁই ছুঁই, এখনও বিয়ে করেনি। একসময় ঠিকা কাজ করতে সোনারগাঁয়ে এসেছিল, তখনই সুলতানের সঙ্গে পরিচয়। তারপর থেকেই সে ছবি আঁকতে শুরু করে। গুরু সুলতান, তিনি ভরসা দিয়েছেন, এঁকে যাও, একসময় তুমি নামকরা শিল্পী হবে। গুরুর আশীর্বাদ সম্বল করেই প্রফুল্ল এঁকে যাচ্ছে। রং নেই, তুলি নেই, কিছু নেই, তথাপি প্রফুল্লের বিরাম নেই। দূর থেকে দেখলে প্রফুল্লের ছবিগুলোকে সুলতানের ছবি বলে ভ্রম হয়, কাছে এলে অবশ্য টের পাওয়া যায়। প্রফুল্লের যদি আরেকটু বিদ্যা থাকতো, সে যদি আরেকটু সচ্ছল হতো। সুলতানকে কেন আমি অসাধারণ একজন মানুষ মনে করতাম, এতদিনে তার একটা কারণ আবিষ্কার করতে সক্ষম হয়েছি। সুলতান প্রফুল্লের মতন একজন মাঝবয়সী অশিক্ষিত মানুষের মনেও শিল্পী হওয়ার বীজ বুনে দিতে পেরেছিলেন। এমন তো আর কাউকে দেখিনি। এ লেখা যখন লিখছি, তার 1 সপ্তাহ আগে প্রফুল্ল এসেছিল। জামার পকেট থেকে দুমড়ানো মোচড়ানো একটা পেপার কাটিং বের করে দিয়ে বলল, স্যার পড়ে দেখুন। আমি বললাম, তুমিই পড়ে শোনাও। সে পড়ে শোনালো। ভ্যান গগের একটি ছবি নিলামে বিক্রি হয়েছে, আমাদের টাকায় দাম উঠেছে 58 কোটি টাকা। প্রফুল্ল বলল, স্যার 58 কোটি টাকা অনেক টাকা। তার একটা দীর্ঘশ্বাস পড়ল। অথচ লোকটা না খেতে পেয়ে আত্মহত্যা করেছে। রাজ্জাক স্যারের কথা বলতে গিয়ে সুলতানের কথা বলতে হচ্ছে। সুলতানের কথায় বাটুল এবং প্রফুল্লের কথা ঢুকে পড়েছে। এগুলো অপ্রাসঙ্গিক, তবু বললাম। হয়তো সুলতানের উপর আবার লেখার সুযোগ আমার হবে না। যা হোক, মূল বিষয়ে ফিরে আসি। রাজ্জাক স্যার বললেন, সুলতানের ছবিগুলো নিয়ে এবার কথা কইবার লাগছে 3-4 দিন থিক্কা। হাসাই তো, এইভাবে পইড়া থাকলে ছবির তো কিছু থাকতো না। আমি হুদা সাহেবরে কইয়া একখানা ট্রাকের ব্যবস্থা করছি। কাইল আপনার হাতে যদি সময় থাকে একটু গেলে ভালো হয়। সুলতান সাহেব আপন ভোলা মানুষ, কখন তো যায় না, কখন কি কইরা বসে। সরকারি গাড়ি 5টার আগে ইডেন বিল্ডিংসের গ্যারেজে দিয়ে আইতে হইব, নইলে হুদা সাহেবকে বিব্রত বোধ করতে হইব। হুদা সাহেবের একটু পরিচয় দেওয়া প্রয়োজন। হুদা সাহেব মানে মির্জা নুরুল হুদা। এক সময়ে তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হয়েছিলেন। তারপরে জিয়ার সময়ে বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন। তিনি রাজ্জাক সাহেবের ছাত্র এবং অর্থনীতি বিভাগের শিক্ষকও ছিলেন। আমি রাজি হয়ে গেলাম, বললাম যাব। তার পরের দিন ট্রাক নিয়ে সোনারগাঁ চলে গেলাম। সুলতান সাহেবের নামে বরাদ্দ করা বাড়িটি দেখলাম। চুন বালি ঝরে গেলেও বাড়ির কাঠামোটা এখনও বেশ শক্ত, কিন্তু একটিও দরজা জানালা নেই। ড্রাইভার এবং আরেকজন লোকের সাহায্যে ছবিগুলো একে একে ট্রাকে তুলতে লাগলাম। সাধারণত সুলতান খুব বড় ক্যানভাসে ছবি আঁকতেন। 1976 সালের এক্সিবিশনের জন্য সুলতান 30-35টা ছোট ছোট ছবি এঁকেছিলেন। এক্সিবিশনে এই ছোট ছোট ছবিগুলোর দিকে ভালো করে তাকাতে পারিনি। এখন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক একটি ছবিকে জীবনানন্দ দাশের রূপসী বাংলার এক একটি কবিতার সঙ্গে তুলনা করতে ইচ্ছে হলো। সব ছবি ওঠানোর পর বাঁধা ছাদা করে সব যখন ঠিক করে ফেলেছি, গোল বাঁধালেন সুলতান স্বয়ং। গেরুয়া পাঞ্জাবি পরা দাড়িওয়ালা একটা মানুষ একতারা হাতে হাজির হলো। সুলতান দাঁড়িয়ে লোকটির সঙ্গে কোলাকুলি করলেন। তারপর দুজনে গাঁজা টানতে বসে গেলেন। গাজার কলকিতে দম দিয়ে সুলতান মাথা দোলাচ্ছিলেন, আর বুড়োটু শুরু করেছেন একতারা বাজিয়ে গান। সুলতানকে টেনেও ওঠানো যায় না। আমি পড়ে গেলাম মহা মুশকিলে। কাটায় কাটায় 5টার সময় ট্রাক ইডেন বিল্ডিংসে ফেরত দিতে হবে। তারপর যেতে হবে আমার বন্ধু কুমার শঙ্কর হাজরার বৌভাতের নিমন্ত্রণে। সুলতানকে যতই বুঝাই, তার একই জবাব, मैं सुल्तान है, किसी के हुक्म से कोई काम नहीं करता, हम अपना मर्जी से हर काम करता।
দোসরা লোকটি সায় দিয়ে বললেন, বিলকুল ঠিক, আপ তো সুলতান হাই। এখন বুঝতে পারলাম রাজ্জাক স্যারের অনুমান কতটা সত্য। সুলতানকে কোনো রকম আসন থেকে টলাতে না পেরে অগত্যা আমি ট্রাকে উঠে বসে ড্রাইভারকে বললাম, গাড়ি স্টার্ট দিন, আমাদের 5টার মধ্যে পৌঁছতে হবে। গাড়ি যেই আওয়াজ করে ধোঁয়া তুলে চলতে আরম্ভ করে কিছু দূর এগিয়ে এসেছে, পেছন থেকে সুলতানের কণ্ঠস্বর শুনতে পেলাম, সফা ভাই, আমাকে ফেলে যাবেন না। ছবিগুলো এনে রাজ্জাক স্যারের বাড়ির নিচতলায় গুছিয়ে গাছিয়ে রাখলাম। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, ছবিগুলো বেঁচে গেল। মাসখানেক পরে নড়াইল থেকে আবার সুলতান এলেন। এবার দেখলাম তার কণ্ঠস্বর ভয়ানক বদলে গেছে। কার কাছ থেকে তিনি শুনেছেন তার অবর্তমানে রাজ্জাক সাহেব তার ছবিগুলো বেচে দিতে পারেন। সুলতান আবার জেদ করতে আরম্ভ করলেন, ছবিগুলো আবার ট্রাকে করে নড়াইলের বাড়িতে ফেরত দিয়ে আসতে হবে। আমি লজ্জায় স্যারকে মুখ দেখাতে পারছিলাম না। আমি জানতাম স্যার গোপনে সুলতানকে 30,000 টাকা সংগ্রহ করে দিয়েছিলেন। সুলতান তার প্রায় সবটা এলিফ্যান্ট রোডের সুরশ্রী থেকে বাদ্যযন্ত্র কিনে খরচ করে ফেলেছিলেন। আর সুলতানের ভুলে যাওয়ার ক্ষমতা অসাধারণ। যা হোক, রাজ্জাক স্যারকে আবার ট্রাকের ব্যবস্থা করতে হলো। 2,500 কি 3,000 টাকা ভাড়া ছাড়া কেউ নড়াইলে যেতে রাজি ছিল না। ছবি তো সুলতান সাহেব নড়াইলে নিয়ে গেলেন। ছবিগুলোর ভাগ্যে কি ঘটল সেটাও একটু বলা প্রয়োজন। একবার একটা দীর্ঘস্থায়ী বন্যা হলো। সুলতানের বাড়িতে খাবার নেই। তার জীবজন্তুগুলো অনাহারে ধুঁকছে। এই নাজুক সময়টিতে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের মালিক সুলতানের কাছে হাজির হলেন। মাত্র 25,000 টাকা সুলতানকে নগদে পরিশোধ করে ট্রাকে ভরে ছবিগুলো আবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো। ওই হোটেল মালিকের কাছ থেকে চট্টগ্রামের শিল্পপতি একে খানের ছেলে 5-7টি ছবি কিনেছিলেন। 1987 সালে গোতে ইনস্টিটিউট সুলতানের ছবির একটা প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছিল। আমিও তার সঙ্গে যুক্ত ছিলাম। যাদের সংগ্রহে সুলতানের ছবি আছে, প্রদর্শনের জন্য ধার হিসেবে ছবিগুলো সংগ্রহ করেছিলাম। সকলে সানন্দে তাদের ছবি দিয়েছেন। একে খান সাহেবের ছেলের কাছে যখন ছবিগুলো ধার দিতে চিঠি লিখলাম, তিনি জানালেন 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করতে হবে এবং প্রিমিয়ামের প্রথম ইনস্টলমেন্টের টাকা প্রদর্শনী কর্তৃপক্ষকে শোধ করতে হবে। অনেক ধরা পড়ার পর বিনা ইন্স্যুরেন্সে ছবিগুলো তিনি নিজের খরচে পাঠিয়েছিলেন এবং ফেরত নিয়েছিলেন। অবশ্য রাজ্জাক স্যারের ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের লিটুর সঙ্গে সুলতান ছবি আঁকার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। সে অনেক আগের ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। সালমান রুশাদির লেখা ইংরেজি উপন্যাস মিডনাইট চিলড্রেন্স ঢাকার বাজারে এসেছে। স্যার এক কপি কিনেছেন। পড়া শুরু করার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। পড়ছেন এবং তারিফ করছেন। ইংরেজি ভাষার ইডিয়ম ব্যবহারের পদ্ধতিটাই একেবারে পাল্টাইয়া ফেলাইছে। এই এতদিন পর ইন্ডিয়ানরা ইংরেজদের উপর প্রতিশোধ লইবার লাগছে। ইংরেজ আমলে ইন্ডিয়ায় যারাই ইংরেজি লিখছে, তার মধ্যে একমাত্র গান্ধী ছাড়া আর কারো লেখায় টিকব না। আমি জওহরলাল নেহরুর কথা বললাম। স্যার মাথা নাড়ালেন, টিকব না। তারপর মুলুক রাজ আনন্দের কথা বললাম। তার ইংরেজি গদ্যের ব্যাপারেও স্যার দেখলাম আশাবাদী নন। সালমান রুশাদের নাম উল্লেখ করে বললেন, এই রকম একজন ইংরেজি প্রোজ রাইটারের জন্ম কলোনিয়াল আমলে সম্ভব আছিল না। পইড়া ইংরেজদেরও নইড়া চইড়া বইতে হইব। সালমান রুশাদের উপন্যাস নিয়ে যতখানি উচ্ছ্বাস প্রকাশ করলেন, অন্য কোনো লোকের উপন্যাস সম্পর্কে স্যারকে অতটা মুখর হতে আমি দেখিনি। স্যার কয়েকদিন পর মফিদুল হকের বইয়ের দোকান জাতীয় সাহিত্য প্রকাশনীতে ঘন ঘন যাওয়া আসা করছেন। আমার কৌতূহল জাগলো, তাই একদিন জিজ্ঞেস করলাম, স্যার, আপনাকে ঘন ঘন মফিদুলের দোকানে যাওয়া আসা করতে দেখছি, নতুন বই আসার সম্ভাবনা আছে কি? স্যার বললেন, মফিদুল আমার 2 খণ্ড হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিধান আইনা দেওয়ানের কথা দিছে। অভিধানটা আইলো কিনা খবর লাইবার যাই।
একদিন সত্যি স্যার অভিধান দুখণ্ড নিয়ে বাড়িতে ফিরলেন। তারপর দেখা গেল সেলফ থেকে আরও ৫-৭টা অভিধান নামিয়ে এনে হরিচরণের অভিধানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন। স্যারের নিবিষ্ট অভিধান চর্চা দেখে আমার কেমন জানি মনে হতে লাগলো, স্যার নিজেই একটা অভিধান রচনা করতে বসে যাবেন। কিছুদিনের মধ্যেই দেখলাম অভিধান দুটো সেলফে চলে গেছে। স্যার অন্য বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক পরের ঘটনা, তবু এখানে বলে ফেলি। কবি সমর সেন মারা গেছেন। সমর সেন তরুণ বয়সে কবিখ্যাতি অর্জন করেছিলেন। পত্রিকায় ঘোষণা দিয়ে তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রন্টিয়ার নামে একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকার সম্পাদনা করে গেছেন। মতামতের ব্যাপারে সমরবাবু কারো সঙ্গে আপোষ করেননি। তার জন্য তাকে কম বিড়ম্বনা সহ্য করতে হয়নি। সমরবাবুর মৃত্যুর পর তার উপর তার গুণমুগ্ধ বন্ধুবান্ধবেরা একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সমর সেনের পুরনো লেখাগুলোও একটি গ্রন্থে প্রকাশিত হয়েছে। তাছাড়া সমর সেনের আত্মজৈবনিক রচনা বাবু বৃত্তান্ত বইটিও তিনি কিনে এনেছেন। কয়েকদিন দেখলাম স্যার খুব মনোযোগ দিয়ে সমরবাবুর লেখা, তার উপর লিখিত রচনাগুলো পড়ছেন। এবার স্যারের বাড়িতে যেতে কিছুদিন দেরি হলো। মাঝখানে অসুখে পড়েছিলাম। স্যার আমাকে দেখা মাত্রই সমর সেনের নিজের লেখা এবং তার উপর লেখা বই সেলফ থেকে এনে টেবিলে রাখলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সমর সেনের লেখা পড়ছেন? আমি বললাম, কবিতা তো অবশ্যই পড়েছি অনেক আগে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাবু বৃত্তান্ত এই সবে শেষ করেছি। স্যার বললেন, 28-29 বছর বয়সের পর এই ভদ্রলোক আর বাংলা ভাষায় কিছু লেখেন নাই। যে বয়সে সমর সেন বাংলা লেখা ছাড়ছেন, ওই বয়সের রবীন্দ্রনাথের লেখার সঙ্গে মিলাইয়া দেখবেন, কোনো তুলনা চলব না। দুঃখের কথা হইল, সমর সেন 30 বছর বয়সের পর আর কোনো কিছু বাংলা ভাষায় লিখেন নাই, যাও লিখছেন ইংরেজিতে। এইটা বাংলা ভাষার জন্য একটা গ্রেট লস। এই একটা মানুষ যার চিন্তা ভাবনার রেঞ্জ ছিল অনেক বড়। টাঙ্গাইলের থেকে আসা স্যারের এক পূর্ব পরিচিত প্রবীণ ভদ্রলোককে দেখলাম স্যারের সঙ্গে আলাপ করছেন। পুরনো দিনের প্রসঙ্গ সব। আব্দুল হালিম গজনবীর কথা উঠল। সেই সূত্র ধরে এলেন ওয়াজেদ আলী খান পন্নী। এক সময় মাওলানা ভাসানীর কথা উঠল। স্যার বললেন, একসময় মাওলানা ভাসানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। তার তো আবার 2 রকমের অসুখ আছিল, পলিটিক্যাল অসুখ আর আসল অসুখ। সেইবারের অসুখটা মনে হইল আসল অসুখ। আমি তারে দেখতে হাসপাতালে গেলাম। আমারে দেখা মাওলানা সাহেব খুশি হইল। এই কথা সেই কথা নানান কথা কইবার লাগলো। মাওলানা কথা কইবার শুরু করলে অন্য মানুষেরা শূন্য যাওয়া ছাড়া গতি আসিল না। মাওলানা এক পর্যায়ে কইলেন, আমি একটা কলেজ দিছি, একটা মাদ্রাসা দিছি। তারপর কইলেন 2টা হাই স্কুল দিছি, একটা বেটা ছেলেদের একটা মেয়েদের। আমি কইলাম, এই কামটা ভালো করছেন। মাওলানা সাহেব শুইয়া শুইয়া কথা কইতে আসিলেন। আমার কথা শুইনা উঠা বইলেন। আমার চৌকের উপর চোখ রাইখা কইলেন, তুমি কি কইবার চাও? আমি জবাব দিলাম, স্কুল 2টা কইরা ভালো করছেন। মাওলানা সাহেবের সেন্স ছিল খুবই ক্ষীণ। আকারে ইঙ্গিতে কথা কইলেও ঠিক বুঝা নিতে পারতেন। তারপর স্যার বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করতে লেগে গেলেন। তিনি বললেন, বেঙ্গলের এন্টায়ার এডুকেশন সিস্টেমটাই টপ হেভি। এইখানে সাপোর্টিং কোনো কলেজ তৈরিকরণের আগে 1858-এ ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। একই রকম সাপোর্টিং স্কুল ছাড়া কলেজগুলো তৈরি হয়েছে। এখন গ্রামগঞ্জে যেখানে যাইবেন দেখবেন কলেজ হইতাছে। এইগুলো কোনো কামে আইব না। আমাগো দরকার শক্তিশালী মিডল স্কুল। শিক্ষার আসল জায়গাটাতেই নজর পড়ছে না কারো। বাঙালিদের যেরকম ডিগ্রির ক্রেজ, এইটা নতুন কিছু নয়।
কলেজ তৈরি করার আগে ইউনিভার্সিটি তৈরি করার কারণে এই ক্রেজ জন্মাইছে। বেঙ্গল প্রেসিডেন্সির বাইরে ইন্ডিয়ার অন্য কোনো অঞ্চলে এই ক্রেজ পাইবেন না। স্যারের শিক্ষা সম্পর্কিত আলোচনা শেষ হলে আমি শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্যারের মতামত জানতে চাইলাম। তখনও শেখ সাহেব বেঁচে আছেন। স্যার একটু নড়ে চড়ে বসলেন। তারপর বললেন, 1969 থেকে 71 পর্যন্ত সময়ে শেখ সাহেব যারেই স্পর্শ করছেন তার মধ্যে আগুন জ্বালাইয়া দিছেন। এর পরের কথা আমি বলবার পারুম না। আমি গভর্নমেন্টের কারো লগে দেখা সাক্ষাৎ করি না। 72-তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের লগে মিশছেন, তো আদব লেহাজ আসিল খুব বালা। অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো এখন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহেরু ক্ষমতায় বসাই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গইড়া তোলো। শেখ সাহেব বললেন, আগামী ইলেকশনে অপোজিশন পার্টিগুলো ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইলাম। কইলাম, আপনি অপোজিশনরে 100 সিট ছাইড়া দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইলা এলাম। ইতিহাস শেখ সাহেবরে স্টেটমেন্ট ওইবার একটা সুযোগ দিছিল, তিনি এটা কামে লাগাইবার পারলেন না। দিন, তারিখ, সাল এসব আমার মনে থাকে না, আর আমি স্মৃতি থেকেই এসব কথা লিখছি। অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মাজারুল হক মারা গেছেন। ডক্টর হকের মৃত্যু রাজ্জাক স্যারকে খুব জখম করেছে। বারবার স্যার অর্থনীতির সম্মেলনে দেয়া তার ভাষণটির কথা বলছিলেন। সেই সময়ে সাহস করে ডক্টর হক অনেকগুলো সত্য কথা বলেছিলেন, যা সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পেরেছিল। ডক্টর হক রাজ্জাক স্যারের সতীর্থ কি ছাত্র ছিলেন সে খবর আমি কখনো তাকে জিজ্ঞেস করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শেখ মুজিবুর রহমান সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর মোজাফফর আহমদ চৌধুরীর মৃত্যুতেও তাকে অত্যন্ত ব্যথিত হয়ে উঠতে দেখেছি। মোজাফফর সাহেব ছিলেন স্যারের ছাত্র, অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন। অন্য মানুষের কাছে আমি শুনেছি, মোজাফফর সাহেব যখন 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে জেলে গিয়েছিলেন, রাজ্জাক স্যার তার পরিবারের আংশিক দায়িত্বভার বহন করতেন। 1978 কি 79 সালের দিকে হবে, কানাডার টরেন্টো কি অন্টারিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক প্রফেসর ওয়াহিদুল হক রাজ্জাক স্যারের বাড়ির নিচতলায় থাকতে আরম্ভ করেন। তিনি জিয়া সরকারের মন্ত্রী কিছু একটা হয়ে যাবেন এরকম গুজব শোনা যাচ্ছিল। পরে অবশ্য তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন, সে অনেক পরের ব্যাপার। জিয়ার আমলে তিনি যখন এসেছিলেন, রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন এবং আহারাদি করতেন। স্যারের বাসায় যাওয়া আসা করতে গিয়ে ওয়াহিদুল হক সাহেবের সঙ্গে আমারও একরকম চেনা জানা হয়েছিল। সেবার তিনি 2 মাসের মতো ছিলেন। ওয়াহিদুল হক সাহেব চলে যাওয়ার পর স্যারের কাছে একটা তদবির নিয়ে গেলাম। আমাদের চেনা জানা একটা ছাত্র কানাডার কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছিল। ওয়াহিদুল হক সাহেবের মতো একজন নামকরা প্রফেসরের কাছ থেকে যদি একটা সুপারিশপত্র আদায় করা যায়, ছাত্রটির ভর্তি হওয়ার পথ সহজ হয়। স্যারকে সমস্ত ব্যাপারটি খুলে বলেছিলাম। স্যার শুনেই মাথা দুলিয়ে বললেন, আমি পারুম না। আমি কিছুতেই বুঝতে পারলাম না স্যার এরকম অস্বীকার করলেন কেন। তার একটা অনুরোধে যদি ছাত্রের উপকার হয়, স্যার সে কাজটি করতে অসম্মত হবেন কেন? অতীতে আমি অনেককেই এরকম সাহায্য করতে দেখেছি। আমার ধারণা হলো স্যার না বললেও ভালো করে চেপে চুপে ধরলে শেষ পর্যন্ত তিনি ওয়াহিদুল হক সাহেবকে একটা চিঠি লিখবেন। 1 সপ্তাহের মধ্যে অনুরোধটা আমি 3-4 বার করলাম। একদিন স্যার মহাবিরক্ত হয়ে বললেন, এইখান থেকে যাওয়ানোর পর ওয়াহিদুল হক আমার কাছে একখান পোস্টকার্ডও লেখেন নাই। এইবার আসল ব্যাপার বুঝলাম। প্রথিতযশা অর্থনীতিবিদ
মরহুম ডক্টর আবু মাহমুদও লিবিয়া থেকে আসার পরে রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন। তখন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মাহমুদের চাকরি ছিল না। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপাচার্য ডক্টর ফজলুল হালিম চৌধুরীর সঙ্গে ডক্টর আবু মাহমুদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করার আবেদন জানান। সেই আবেদনের কারণেই ডক্টর আবু মাহমুদকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়। নতুনভাবে চাকুরিতে যোগ দেওয়ার পর ডক্টর আবু মাহমুদকেও রাজ্জাক সাহেবের নামে অনেক আজে বাজে কথা বলতে শুনেছি। প্রফেসর ওয়াহিদুল হক কিংবা ডক্টর আবু মাহমুদকে অহেতুক খাটো করে দেখানো অথবা প্রফেসর রাজ্জাককে তাদের তুলনায় মহৎ করে দেখানোর জন্য এ বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে না। রাজ্জাক স্যারের কাছাকাছি থাকার সময় যেসব ব্যাপার আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এবং যেগুলো স্মৃতি থেকে এখনও হারিয়ে যায়নি, সেগুলো প্রকাশ করা আমার একটা দায়িত্বও বটে। মুখ্যত সেই কারণেই প্রফেসর ওয়াহিদুল হক এবং ডক্টর আবু মাহমুদের প্রসঙ্গ উত্থাপন করলাম। স্যারকে এ নিয়ে কখনো উচ্চবাচ্য করতে আমি শুনিনি। একদিন আজিজুল হক সাহেবকে নিয়ে স্যারের বাড়িতে গেলাম। তিনি তখন গুলশানে থাকছেন, শীতকাল। স্যার একখানা কাঁথা গায়ে টেবিলের উপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি একটা অতি পুরনো হলদে হয়ে আসা বই পড়ছেন। তার চোখের দৃষ্টি কমে এসেছে। প্রথম দৃষ্টিতে মানুষ চিনতে তার কষ্ট হয়। কণ্ঠস্বর শুনেই আজিজুল হক সাহেব খুব কাছে গিয়ে স্যারকে বললেন, মনে হচ্ছে স্যার অত্যন্ত জরুরি কিছু তালাশ করছেন। স্যার চিরাচরিত সেই হাসিটা হাসলেন। একটুখানি ব্যস্ত সমস্ত হয়ে উঠে বললেন, বয়েন। তারপর চেয়ার হাতড়াতে লাগলেন। আজিজুল হক সাহেব বললেন, স্যার আপনার পেরেশান হওয়ার প্রয়োজন নাই, এই যে চেয়ার আছে বসতাছি। আমরা যখন বসলাম, আজিজুল হক সাহেব রসিকতা করে বললেন, যেভাবে কাঁথা কুথা গায়ে লাগাইছেন মনে হয় স্যারের খুব শীত লাগছে। স্যার কবুল করলেন, হ শীত একটু লাগছে, এখন কি খাইবেন কন? খাওয়ানোর লাইগা আপনারা তো উতলা হওয়ার প্রয়োজন নাই, কি বই পড়ছেন কন? স্যার পঠিত পৃষ্ঠাতে একটা চিহ্ন দিয়ে বইটি সন্তর্পণে বন্ধ করলেন। অতি পুরনো বই, নাড়াচাড়া করলেই ঝুরঝুর করে পাতা ঝরে পড়ে। স্যার বললেন, জন অ্যাডামসের রিপোর্টটা দেখতেছি। বইটা এখন দুষ্প্রাপ্য হইয়া গেছে, আমার কাছে এক কপি আছে। হক সাহেব বললেন, নতুন খবর পাইলেন? স্যার বললেন, নতুন কিছু নয়, খবর সব পুরানা। বেঙ্গলের সবচাইতে মিসফরচুন ব্যাপার হইল এইখানে সাপোর্টিং কলেজ অনের আগে ইউনিভার্সিটি তৈয়ার হইছে, আর মিডল স্কুল তৈয়ার না কইরা কলেজ বানাইছে। শুরুর থেকেই বেঙ্গলের এডুকেশন সিস্টেমটা ছিল টপ হেভি। হের লাইগা এইখানে ডিগ্রির লাইগা মানুষের একটা ক্রেজ জন্মাইছে। আমাগো সময় পর্যন্ত সেই জিনিসটা চালু রইছে। গ্রামে গঞ্জে যেইখানেই যাইবেন দেখবেন কলেজ জন্মাইতেছে। অখন আমাগো দরকার শক্তিশালী মিডল স্কুল, সেই দিকে কারো নজর নাই। এরই মধ্যে কাজের ছেলেটা বাকরখানি এবং মাংসের দুটো প্লেট দিয়ে গেলেন। আজিজুল হক সাহেব ছেলেটিকে বললেন, স্যারের প্লেট কই? তিনি বললেন, আমি একটু আগে খাইছি, আপনারা খান। আমরা খাচ্ছিলাম এবং স্যারের কথা শুনছিলাম। মিডল স্কুলের সূত্র ধরেই স্যার বলছিলেন, গ্রেট ব্রিটেনের বাজেটে ডিফেন্সের চাইতে এডুকেশনে বেশি অর্থ অ্যালট করা হয়। এখন দেখতে পাইবেন এভারেজ ইংলিশ চিলড্রেনরে স্কুলে বাধ্যতামূলকভাবে 1 পাউন্ড দুধ খাইতে হয়। হেল লাইগা এভারেজ ইংলিশ চিলড্রেনের হেলথ মাচ বেটার দ্যান ওয়াজ ইন দ্য টাইম অফ এম্পায়ার। আমরা খাওয়া যখন শেষ করেছি, স্যার নতুন প্রকাশিত একটি বাংলা বই নিয়ে কথা বলতে আরম্ভ করলেন। অমলেশ ত্রিপাঠীর ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ইতিহাস বইটি সবে প্রকাশিত হয়েছে। ভদ্রলোক কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। সে সময়ে তার এক ছেলে বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশনার ছিলেন। অমলেশ বাবুকে বাংলা একাডেমির তরফ থেকে একটি সংবর্ধনা দেয়া হয়েছিল।
ওটা বোধহয় কূটনৈতিক গুরুত্বের কারণেই দেয়া হয়েছিল। হক সাহেব জিজ্ঞেস করলেন, কেমন লাগলো ত্রিপাঠীর বই? স্যার মুখের একটা বিশেষ ভঙ্গি করে বললেন, এক্কেবারে মন গড়া সব কথা লেখা থুইছে। আমি বললাম, অমলেশবাবুর লেখাটা যখন দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছিল 46-এর রায়ট নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছিল। আরও একটি সাময়িক পত্রিকা চতুরঙ্গেও এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। সে সময়ে যেসব ইন্ডিয়ান আইসিএস অফিসার ছিলেন তাদের মধ্যেও অনেকে অংশগ্রহণ করেছিলেন। অন্নদাশঙ্কর রায় প্রমুখ ব্যক্তি 40-এর দাঙ্গার জন্য মুখ্যত হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দায়ী করেছেন। সোহরাওয়ার্দী সাহেব মুসলিম পুলিশদের দিয়ে দাঙ্গা করিয়েছিলেন। রাজ্জাক স্যার মন্তব্য করে বসলেন, সোহরাওয়ার্দী সাহেব পুলিশ দিয়ে দাঙ্গে করাইছেন, ওনারা যখন কইতাছেন হাসা কইতাছেন মান্না নিলাম। এই কথা তো তারা নতুন কইতাছেন না, 46 থেকেই কইতাছেন। কিন্তু আমার কথা হইল 1946-এ ক্যালকাটায় মুসলিম পুলিশের সংখ্যা আসিল কত? 1/4 তো না। সোহরাওয়ার্দী সাহেব যদি মুসলিম পুলিশের সাহায্য লইয়াও থাকেন তাগো নাম্বার 1/4-এর অধিক না। বাকি পুলিশ সব আসিল হিন্দু আর শিখ। তারা তো বইয়া আসিল না, তারা কি করছিল? স্যার তারপর সোহরাওয়ার্দী সাহেব সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। সোহরাওয়ার্দী সাহেব নামে আসিলেন মুসলিম এবং মুসলিম লীগার। তার খাওন উঠা বসা সব আসিল হিন্দু ভদ্রলোকদের সাথে। বিধান রায়, শরৎ বসু এইসব মানুষদের সঙ্গে তিনি চলাফেরা করতেন। তার পার্সোনাল ফ্রেন্ডদের অনেকেই আসিলেন হিন্দু। যতবারই রাজ্জাক স্যার সোহরাওয়ার্দীর প্রসঙ্গ উত্থাপন করেছেন মনে করিয়ে দিতে ভুল করেননি সোহরাওয়ার্দী টাইটেলটা নকল। এবারেও তার পুনরাবৃত্তি করলেন। তারপর সোহরাওয়ার্দী সম্পর্কে আরও কিছু মজার গহন সংবাদ পরিবেশন করলেন। আমি বারবার জানতে চাইছি সোহরাওয়ার্দী সাহেবের আসল প্রফেশনটা কি ছিল। আমি বললাম, উনি তো লয়ার ছিলেন। স্যার হাসলেন, হেডা তো মাইনসে জানে, কিন্তু তিনি তো প্র্যাকটিস করতেন না। আমি মিনা পেশোয়ারির নামটা উচ্চারণ করলাম। স্যার বললেন, স্পেসিফিক নামটা কইবার পারুম না। আকাশে চড়চড়ে রোদ উঠেছে। তিনি গায়ের থেকে কাঁথাটা খুলে চেয়ারের হাতায় রাখলেন। তারপর হুকোর নলটা তুলে নিয়ে টানতে আরম্ভ করলেন। আজিজুল হক সাহেব বললেন, স্যার আপনি যে হুকো টানতেছেন কলকিতে তো তামুক দেওয়া নাই। স্যার বললেন, আজকাল এইরকমই, ডাক্তার তামুক এক্কেরে না করছেন। যখন ইচ্ছা হয় এমনি 2-1 টান দিয়া দেখি। কথায় কথায় ভারতের প্রসঙ্গ উঠল। স্যার 1947 সালে আমেরিকা থেকে প্রকাশিত লাইফ ম্যাগাজিনের একটি কভারের কথা বললেন। সেইবার লাইফ ম্যাগাজিন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের উপর একটা কভার স্টোরি করছিল। অগ্নিহোত্র অনুষ্ঠানে নেহেরু খালি গায়ে বসা মন্ত্র পড়ছেন। তারে ঘিরা বইয়া আছেন মন্ত্রিমণ্ডলী বেদির চারপাশে। বেদি থেকে দূরে খাড়াইয়া আছেন 2টা মানুষ, আম্বেদকর আর মৌলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটা হইতাছে বেদের নিয়ম অনুসারে। সেইখানে অহিন্দু থাকনের পারমিশন নাই। লাইফ ম্যাগাজিনে একটা মজার ক্যাপশন দিছিল, বার্থ অব এ সেকুলার স্টেট। মাওলানা আবুল কালাম আজাদের প্রসঙ্গ উঠাই রাজ্জাক স্যার মন্তব্য করলেন, মাওলানার সত্য কথা বলার অভ্যাস ছিল খুব কম, অ্যান্ড হি ওয়াজ এ কনজেনিটাল লায়ার। তর্জমানুল কোরআন যে বইটা মাওলানা লিখেছেন ইন্ডিয়াতে সেইটারে মাওলানার মস্ত কীর্তি বইলা দেখানো হয়। অ্যারাব ওয়ার্ল্ডের কোনো জায়গায় কোথাও এই বইয়ের কোনো মেনশন নাই। আরবরা ইন্ডিয়াতে লেখা যে বইটার উপর গুরুত্ব দিয়া থাকেন এইটা হইল ফতোয়ায়ে আলমগীরি। তারপর রাজ্জাক স্যার আধুনিক ভারতের ভাষা সমস্যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আজকাল ইন্ডিয়ার এডুকেটেড মানুষেরা যে ভাষায় পরস্পরের লগে কমিউনিকেট করে সেইটা কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ না। তারা ইংরেজির মাধ্যমেই পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করেন। ব্রিটিশের চললে যাইবার 50 বছর পরেও যারা একটা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা তৈয়ার করতে পারে নাই তারা এক লগে থাকবো কি কইরা আমি তো চিন্তা করবার পারি না।
রাজ্জাক স্যার তার স্কুল জীবনের স্মৃতিচারণ করতে আরম্ভ করলেন। আমার বাবা ছিলেন পুলিশ অফিসার, বদলির চাকুরি। তিনি বহরমপুরে পোস্টিং পাইলেন। আমরা 3 ভাই বহরমপুর স্কুলে আইসা ভর্তি হইলাম। টোটাল ছাত্র সংখ্যা ছিল 500। মুসলিম ছাত্র হবাই আমরা 3 ভাই। সেই সময়ে স্যার যদুনাথ সরকারের হিস্ট্রি অফ আওরঙ্গজেব বইটা বাইর হইছে। স্কুলে থাকনের সময়ে আমি বইটা পড়ি। অ্যান্ড স্যার যদুনাথ ওয়াজ এ গ্রেট স্কলার। তিনি আওরঙ্গজেবের অনেক সদ্গুণের উল্লেখ করেছেন। লম্বা ফিরিস্তির পর একটা বাট লাগাইয়া লিখলেন, ইসলাম ধর্মের উপর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই রকম একজন সম্রাটের নানাবিধ গুণ কোনো কামে আইল না। এই অংশটা পইড়া মুখটা তিতা হইয়া গেল। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং এই পর্বটি কেমন লাগলো আশা করি তা কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আহমদ ছফার আরও কিছু বিখ্যাত প্রবন্ধ, ছোট গল্প এবং উপন্যাসের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে শুনে নিতে পারবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।